কি বাড়ির পাশের গ্র্যাজুয়েট পাস বিল্ডার দিয়ে বাড়ি বানানো ভাবছেন? দাঁড়িয়ে যান একটুখানি। বাড়ির পাশের ওই বিল্ডারের চেয়ে কিন্তু বাড়ির পাশে পাস করা ছেলেটা যে বসে রয়েছে চাকরি পায়নি, তাকে দিয়ে বাড়িটা বানান। ঢের গুণে আপনার সাশ্রয় হবে এবং কোয়ালিটিও ভালো হবে। পুরো ভিডিওটা দেখুন, কেন একটা বাড়ির পাশের ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়িটা বানাবেন বা ইঞ্জিনিয়ারের আন্ডারে সুপারভিশনে রেখে বাড়িটা করবেন। দেখে যান পুরো ভিডিওটি, অনেক কিছু নলেজ থাকবে এখানে। আজকে যেটা নিয়ে আমরা ডিসকাশন করব, পুরো বিল্ডিংটা স্ট্রাকচারাল যে ব্যাপারগুলো থাকে তার মধ্যে কি কি কোয়ালিটি চেকিং করা উচিত। সে একটা ইঞ্জিনিয়ার হোক, আপনি নিজেও যদি ইঞ্জিনিয়ার নাও হন, সিভিল এমন একটা সাবজেক্ট সবাই কম বেশি মোটামুটি বুঝতে পারে বা জানে, কম বেশি নলেজ থাকে সবারই দেখে দেখে। তো সেই নলেজগুলো আমি আরেকটু ডিপে গিয়ে ডিসকাশন করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি স্কিপ না করে। আজকের আমাদের মেন যেটা পয়েন্ট থাকবে ওয়ার্কম্যানশিপ। ওয়ার্কম্যানশিপের আন্ডারে কি কি জিনিস আপনাদেরকে নজর রাখতে হবে, এ টু জেড, বাড়ির একদম মাটি কাটা থেকে শুরু করে একদম টপ পর্যন্ত প্রত্যেকটা জিনিস এক একটা করে ডিসকাশন করব। প্রথমেই থাকবে আমাদের ফাউন্ডেশন লেআউটে, দেন আমাদের থাকবে শাটারিং, রিভার ল্যাব লেন্থ বা ল্যাব জোন, কভার কি থাকবে, কংক্রিটের সেগ্রিগেশন কি জিনিস, প্রপার কংক্রিটিং কিভাবে করতে হয়, কংক্রিটের ভাইব্রেশনের টেকনিক কি থাকে, ওয়াটার সিমেন্ট রেশিও কি হওয়া উচিত, শাটারিং কিভাবে করতে হয় বা রিমুভের কি টাইমিং থাকে, কিউরিং কতদিন করবেন, শাটারিং এর আগে ইলেকট্রিক্যাল কন্ডিউটের যে পয়েন্টগুলো আপনারা নজরে রাখবেন। এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। প্রথমে চলুন আমরা ডিসকাশন করি ফাউন্ডেশন লেআউট। ফাউন্ডেশন লেআউট আপনারা প্রথমেই যখন একটা ইঞ্জিনিয়ারের থেকে প্ল্যান নিচ্ছেন বা আর্কিটেক্টের থেকে প্ল্যান নিচ্ছেন বা কেউ হয়তো মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার দিয়ে পারমিশন করিয়ে নিয়েছেন, সেটা ধরে আপনারা বাড়ি বানাচ্ছেন, ফার্স্টে চেষ্টা করবেন বিল্ডারের কথা না শুনে বা যারা লোকাল কন্ট্রাক্টর থাকে তাদের কথা না শুনে, জায়গা বেশি আছে দাদা একটুখানি বাড়িয়ে দিই ডান দিকে, দাদা একটু বাড়িয়ে দিই, একদম পা দেবেন না এই ব্যাপারটাতে। ওদের একটাই টেকনিক থাকে যে আমাকে কোনোভাবেই স্কোয়ার ফিটটা বাড়াতে হবে। প্রথম যেটা ওরা যেটা আপনাকে গিয়ে ফার্স্টেই আপনাকে চেপে ধরে, দাদা এই রুমটা তো ছোট হয়ে গেছে, দাদা কিচেনটা তো ছোট হয়ে গেছে, দাদা বেডরুমটা ছোট হয়ে গেছে, আরেকটু বড় করে নিন। অনেকের গিয়ে বলে ব্যালকনি টানা একটা ব্যালকনি বার করে দিন, বাইরের দিকে খুব ভালো লাগবে। ব্যালকনি না হলে কি ভালো লাগে? ওইগুলো আপনার আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার যিনি প্ল্যান করেছেন তার দেখার দায়িত্ব, একটা বিল্ডার বা কন্ট্রাক্টরের দেখার দায়িত্ব নয় যে কোথায় কোনটা ভালো লাগবে বা কোনটা ভালো লাগবে। তো সেক্ষেত্রে ফার্স্ট কাজ যেটা করবেন লেআউটের সময়, ফাউন্ডেশন লেআউটের সময় ফার্স্ট কাজ কোনোভাবেই কলামের যেটা গ্রিড লাইন দেওয়া রয়েছে, যে মাপে দেওয়া রয়েছে, যেভাবে প্ল্যান করে হয়ে এসছে সেইভাবেই করতে যাবেন। না হলে কিন্তু মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার এসে বুলডোজার চালিয়ে দেবে যে কোনো মুহূর্তে। যোগীর সরকারে হচ্ছে, কালকে ওয়েস্ট বেঙ্গলে হতেও কিন্তু টাইম লাগবে না। সো বি কেয়ারফুল, যেটুকু আপনার পারমিশন হয়েছে, মিউনিসিপ্যালিটি যেটা রুল থাকে ব্যাক সাইডে 4.5 ফিট, বাকি 3 দিকে 4 ফিট, অথবা আরেকটা রুল থাকে মিউনিসিপ্যালিটির ব্যাক সাইডে 4 ফিট এবং আদার 3 সাইডে 3 ফিট। এই দুটো রুল মিউনিসিপ্যালিটিতে চলে। আর পঞ্চায়েতে যেটা চলে অল সাইড আপনার 3 ফিট। এটা রেখেই বাড়িটা বানান, অযথা বাড়াতে যাবেন না, বাড়াতে গেলে পরে কিন্তু সমস্যা হবে। যদি বাড়ান নিজেও দায়িত্বে বাড়াবেন, আর আপনার ইঞ্জিনিয়ারের কথায় বা বিল্ডারের কথায় কোনোভাবেই কিন্তু প্রলোভনে পা দেবেন না আপনারা। তো ফার্স্টেই যেটা ফাউন্ডেশন নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, ফাউন্ডেশনের প্রপার যেটুকু লেআউট রয়েছে সেইটুকুতেই থাকবেন, বেশি দূর যাবেন না। ফাউন্ডেশনের মেন জিনিস হচ্ছে এটা, গ্রিড লাইনটুকু আগে মার্কিং করে নেবেন। ইঞ্জিনিয়ার যদি না দিয়ে থাকে গ্রিড লাইন নিজেরা নিয়ে নেবেন, গ্রিড লাইন হিসেবে কাজ করবেন, একটা রেফারেন্স পয়েন্ট পুঁতে রাখবেন। কারণ মাটি খোঁড়ার পরে তো ওই চুনদাগটা থাকবে না, চুনদাগটা উঠে যাবে। সো আপনাকে কি করতে হবে, পাশে যদি বাউন্ডারি ওয়াল থাকে বাউন্ডারি ওয়ালে সুন্দর করে পেরেক পুঁতে একটা কিন্তু গ্রিড লাইনের পয়েন্ট করে নেবেন। প্রত্যেক বারই কিন্তু আপনি যাতে ডবল চেক করতে পারেন, এই জিনিসটা ফাউন্ডেশনের সময় করে নেবেন। নেক্সট যেটা পার্ট থাকে, যে ফাউন্ডেশন করার আগে নিচে অনেকে জল উঠে আসে, জলটাকে তোলার চেষ্টা করবেন, নিচে প্রপার পিসিসি করবেন, পারলে কালো ব্ল্যাক পলিথিন দিয়ে দেবেন, তারপরে পিসিসি করবেন, তাতে করে আপনার কাজ করতে সুবিধা হবে। আর মাস্ট যেটা, সেটা হচ্ছে ফুটিং ঢালাই করার সময় প্রপারলি চারদিকে শাটারিং করে, কারোর হয়তো 8 ইঞ্চি স্ল্যাব বটমের ফুটিং থাকছে, কারোর 10 ইঞ্চি 12 ইঞ্চি, সেটা ইঞ্জিনিয়ারের হিসেবে। ওই যে শাটারিংটা, ওইটা কিন্তু আনইভেন সারফেস হলে কিন্তু হবে না, ওটা প্রপার কিন্তু আপনার ইভেন সারফেস থাকলে জিনিসটা আপনার কিন্তু কোয়ালিটিফুল হবে এবং সেটা লোড বিয়ারিং ক্যাপাসিটিটা অনেকটা বেশি বাড়বে। আনইভেন সারফেস বরাবরই কম লোড নেবে, এই জিনিসটা মাথায় রাখবেন ফুটিং বানানোর সময়। ফুটিং এর আবার ডিজাইন অনুসারে অনেকে ট্যাপার্ট করা থাকে, অনেকে ফ্ল্যাট থাকে, অনেকে আবার গ্রিডটা সিস্টেমে করে দেয়, বক্স করা থাকে আলাদা হবে একটা। তো যে যেভাবেই করুন সবকটা প্রসেসই ঠিক, বাট সেটা যেন ইঞ্জিনিয়ারের গাইডেন্স অনুসারে হয়। নেক্সট আসবে শাটারিং। অনেকেই দেখবেন চাপা কলাম লাগিয়ে দেন, কলাম ওঠানোর পরে নিচ থেকে ওঠালেন, টাইমিংয়ের পরে দেখবেন দেয়াল তুলে যাচ্ছে, পরে একটা চাপা কলাম বানিয়ে দিলেন, দেয়াল উঠে গেল, মাঝখানে কর্নারে গ্যাপ থেকে গেল, সেই গ্যাপগুলো পরে দু সাইডে দুটো শাটারিং এর তক্তা লাগিয়ে দিয়ে বা প্লাই লাগিয়ে দিয়ে মিডিলে কংক্রিট ঢেলে দিচ্ছে। এটা একদমই করতে যাবে না, প্রপার কলাম আগে বানাবেন, দেন আপনারা কিন্তু কাজ করবেন। অনেক আপনাকে বিল্ডার বা যে কেউ মিস্ত্রিরা বুঝিয়ে দেবে, দাদা ব্রিকের সাথে কংক্রিটের ভালো জয়েন্ট হবে না, ওটা একদমই দরকার নেই। কেন আমি জয়েন্ট করতে যাব? আমাদের জয়েন্ট করার কোনো দরকার নেই। আমার স্ট্রাকচারাল লোড বিয়ারিং বিল্ডিং হচ্ছে, এখানে আমার ব্রিকের সাথে কংক্রিটের যোগ করার কোনো কিছু দরকার নেই। যখন আমার কংক্রিটটাকে তৈরি করছি হেভি লোড নেওয়ার জন্য, কলামটাকে তৈরি করছি, তো তার সাথে আমি যদি ব্রিকটাকে জুড়ে দিই তাহলে সেই লোডটা তো ব্রিক ওয়ালে ক্যারি করে যাবে। তো আমি এটা লোড বিয়ারিং বিল্ডিং বানাচ্ছি না।
তো সেক্ষেত্রে চাপা কলাম একদমই করবেন না, প্রপার কলাম করবেন। ড্রয়িং দেখবেন 10x12 রয়েছে কি 12-14 কলাম রয়েছে কি 10-10 কলাম রয়েছে, যাই থাকুক ড্রয়িং অনুসারে আগে প্রপার কলাম তুলবেন, দেন আপনি ব্রিক ওয়ালের কাজ স্টার্ট। দেন যেটা আসছে আমাদের, যেটা নিয়ে ডিসকাশন করবো, সেটা হচ্ছে রিবারের ল্যাপ লেন্থ অথবা ল্যাপ জট। এটা একটা খুবই ভাইটাল জায়গা যে ল্যাপ লেন্থ কি জিনিস। দুটো রড আমরা তো এভাবে মাথায় মাথায় জুড়তে পারি না, তাকে একটা মিনিমাম একটা ওভারল্যাপ করতে হয়। এই ওভারল্যাপটা কত হয়, একটা মিনিমাম একটা জেনারেল থিওরি থাকে 50D, 50 একটা কনস্ট্যান্ট, ডি হচ্ছে ডায়া অফ দ্য রিভার। এটা কিন্তু ডিজাইন হিসেবে চেঞ্জ হয়, কম্প্রেশন জোনের জন্য আলাদা হতে পারে, টেনশন জোনের জন্য আলাদা হতে পারে। তো রিভার আমাদের টেনশন নেয়, সো টেনশন জোনে এটা বেশি ল্যাপ লেন্থ থাকে, আর কম্প্রেশন জোনে অনেক সময় 45D হয়। এটা কিন্তু আমার কথা শুনে লেগে পড়বেন না 45D বানাতে, যারা জানেন না বা যদি ইঞ্জিনিয়ার যদি স্পেশাল ডিজাইন করে না দিয়ে থাকে অলওয়েজ 50D করে লাগাবেন। 50D ক্যালকুলেশন কি করবেন, আমি একটা ধরে নিলাম যে আমার 20 ডায়ার রড, তাহলে 20 × 50 কত হচ্ছে আমার 1000, তো 1000 mm, বা আপনি 1000 mm কে যখন কনভার্ট করে নেবেন, 20 রড যদি থাকে তাহলে 3 ফিট 3 ইঞ্চি সামথিং মতো আসবে। এইটা আপনার ওভারল্যাপ করে আপনাকে কিন্তু লাগাতে হবে। এবার বলবেন আমি তো যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারি, না, আপনি কিন্তু যে কোনো জায়গায় ল্যাপ লেন্থ দিতে পারেন। আপনার 40 ফিটের রড আসছে, 39 ফিটের রড আসছে বলে আপনি যে কোনো জায়গায় কাটবেন, যে কোনো জায়গায় জুড়ে দেবেন, সেটা কিন্তু হয়। একটা কলামের টাই বিম থেকে ছাদের মধ্যে একটা মিডিলের সেন্টার বরাবর একটা কিন্তু আপনার ল্যাপ জোন থাকে, ওই জায়গাতেই আপনাকে কিন্তু ল্যাপ লেন্থ দিতে হবে। তাহলে কি বলবেন আপনি 4টে রডই ওইখানে কেটে দেবেন, না, সেটারও আবার ডিস্টেন্স আছে। ওই জায়গার মধ্যে দুটো রডকে আপনাকে নিচের দিকে ল্যাপ দিতে হবে, দুটো রডকে উপরের দিকে ল্যাপ দিতে হবে। এটাকে বলে স্ট্যাগার্ড ল্যাপিং। তো এই স্ট্যাগার্ড সিস্টেমটা করলে আপনার কি হয়, এক জায়গাতে উইকনেসটা হবে না, আপনার প্রপার ক্যাপাসিটিটা কি হবে, বিয়ারিং হয়ে যাবে দুদিকে, ঠিক আছে। তো এই স্ট্যাগার্ড সিস্টেমের আপনাদের কিন্তু রডটা ছোট বড় করে লাগাতে হবে। যখন ফুটিং এর রড কাটবেন, একটা ছোট রড কাটতে হবে, একটা বড় রড করতে হবে, এবং সেটাকে মাথায় রাখতে হবে যাতে কলাম এর আপনার ফুটিং এর থেকে টাইবিম এর থেকে আমার ছাদের লেভেল, এই দুটোর মাঝামাঝি জায়গায় যেন দুটো জিনিস কম বেশি করে পড়ে। একটা একটু আপনার টাইবিমের কিছুটা উপরে 2-3 ফিট উপরে, আর একটা আপনার ছাদের লেভেল 2-3 ফিট নিচে। এরকম জায়গায় যদি 4টে রডের কলাম হয়, তাহলে দুটো এরকম জায়গায়, দুটো এরকম জায়গাতে আপনার জিনিসটা তৈরি হবে। এটা হয়ে গেল আমাদের রিভারের ল্যাপিং। নেক্সট যেটা যাবো আমরা কভার। কভার একটা খুবই সুন্দর একটা জিনিস। এখানে যদি আপনি হিউম্যানের সাথে যদি আমি একটা কংক্রিটকে আমি যদি বিচার করি, সেটা খুব সুন্দরভাবেই বিচার করা যায়। ধরুন আমাদের হাড় রয়েছে, হাড়টাকে মনে করুন আপনি রড, আর ওপরে যেটা আমাদের মাছ রয়েছে এটা আমাদের মনে করুন কংক্রিট। আচ্ছা ভাবুন, একটা যদি আমাদের চামড়া ছিলে যায় বা কেটে যায়, হাড়টা বেরিয়ে থাকলে চলবে? একদমই চলবে না। আপনি 2-4 দিন পরে ওখানে সেফটি হয়ে মারা পড়বেন। কংক্রিটের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়। কংক্রিটের ক্ষেত্রে কিভাবে সেম জিনিস হয়, রড যদি একবার আপনার এক্সপোজ সারফেসে চলে আসে, এয়ারের কন্ট্যাক্টে চলে আসে, ও কিন্তু রোদ জল বৃষ্টি হাওয়া পেয়ে কিন্তু অক্সিডাইজেশন হবে বা আপনার রাস্ট কিন্তু আসবে। তো সেক্ষেত্রে রাস্ট আপনারা ভালো করেই জানেন কংক্রিটকে কিন্তু ফাটিয়ে দিতে পারে। সো অলওয়েজ কভার মেনটেন করবেন। কভার কি, আউটার সারফেস থেকে রডটা কতটা ভেতরে থাকে। এটার এক একটা জায়গায় এক এক রকম হয়। কলামে আপনার 40 থেকে 50 mm দেওয়া হয়, স্ল্যাবে আপনার 20 থেকে 30 mm এর মধ্যে দেওয়া হয়, এক এক জায়গায় এক এক রকম দেওয়া হয়। আমাদের পাশে আমরা লিস্টটা দিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ওখান থেকে ওই হিসেবে আপনারা নিজেরা চেক করবেন। কভার ব্লক কিনতে পাওয়া যায় প্রপার, এমন একটা কভার ব্লক কিনবেন যেটা 3 সাইড থাকে। এক সাইডে দেখবেন আপনার 20 mm থাকবে, এক সাইডে 25 mm, আর এক সাইডে 30 mm বা 40 mm, এরকম সাইজের 3 সাইজের কভার ব্লক পাওয়া যায়। সো আপনারা ওই একটা কভার ব্লক কিনলে ওটাকেই আপনি স্ল্যাবে ইউজ করতে পারবেন, ওটাই কলামে ইউজ করতে পারবেন, ওটাই টাইমে ইউজ করতে পারবেন। প্রপার কভার ব্লক কিনে কাজে লাগান। ওই যেটা মশলা দিয়ে যেটা মিস্ত্রিরা বানিয়ে দেয়, বালি মশলা দিয়ে কেটে 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 সুজি পিস কাটার মতো করে, একদম মোস্ট ফালতু। আপনি বানাচ্ছেন তো কংক্রিট, তো তার মধ্যে যদি ওই বালি সিমেন্টের জিনিসটা ঢুকে যায়, ওই জিনিসটা লোড নিতে পারবে? আপনি ভাবুন তো। আপনাকে প্রপার কংক্রিটের ব্লক কিনতে হবে, ওটা প্রপার স্ট্রেংথ দিয়ে থাকে, যে আমার কংক্রিটের সমান স্ট্রেংথ ওই জিনিসটাও নেবে, কংক্রিটের সাথে ওই জিনিসটা সেম জায়গাতে থাকলে সেম জিনিস হবে। ওটাকে আপনি লাগাচ্ছেন কংক্রিটের ভেতরে আর দিচ্ছেন বালি সিমেন্টের মশলা, ওই 200 টাকা বাঁচাতে গিয়ে আপনার দেখবেন লাখ লাখ টাকার বিল্ডিংটা যে কোনো টাইমে। দেন আমরা ডিসকাস করবো কংক্রিট নিয়ে। এটা মনে হয় পুরো ডিসকাশনের এটা একটা মেন জায়গা হওয়া উচিত, যে কংক্রিটকে এমন একটা জিনিস দিয়ে তুলনা করা যায় যে এটা একটা মনে করুন একটা রান্নার জিনিস বা একটা খাবার। আপনি ভাবুন তো, একটা কোনো কিছু সবজি রান্না করছেন, একটা চিকেন রান্না করছেন, তো ওখানে কি আপনার মনে হয় যে একটা দামি জিনিস যে কোনো কিছু একটা খুব বেশি দিয়ে দিলে আপনার ভালো হয়ে যাবে? মনে করুন আপনার চিকেন বিরিয়ানি রান্না করছেন, ওখানে কি আপনি কেওড়া জল বেশি দিয়ে দিলে আপনার বা ইতর বেশি দিয়ে দিলে আপনার খুব ভালো টেস্ট হয়ে যাবে? বা আপনি মনে করুন প্রচুর পরিমাণে মশলা দিয়ে দিলে খুব ভালো হয়ে যাবে? এটা কিন্তু নয়। অনেকের দেখবেন অনেকের টাকা আছে, পয়সা আছে, অনেকে অনেক নলেজ আছে, ভাবে মনে হয় যে হ্যাঁ দাদা আপনি একটু বেশি করে রড দিয়ে দিন। না, এই জিনিসটাই ভুল। সবসময় বেশি করে রড দিয়ে দিন, বেশি করে সিমেন্ট দিয়ে দিন, এই জিনিসটাই একদমই বাজে। বেশি করে রড সিমেন্ট কোনোদিনই কিন্তু আপনার কাজের কাজে লাগে না। প্রত্যেকটা জিনিস সবজিতে যেমন একটা রান্না করার সময় প্রত্যেকটা আইটেমের একটা রেসিপি থাকে যে এই আইটেমটা এতটা দিতে হয়, সেক্ষেত্রে আমাদের কংক্রিটের সিমেন্টের মধ্যে আবার বালি, চিপস, এগুলোর আবার একটা, আমি এর নেক্সট স্টেপে আসবো, আমার রড, এইগুলোর কিন্তু প্রত্যেকটার একটা সিস্টেমেটিক রেশিও থাকে, সেই রেশিওতে আমাকে জিনিসটা বানাতে হবে, তবে গিয়েই আমার যেমন সবজিটা ভালো হয়, এক্ষেত্রেও আমার কংক্রিটটা ভালো হবে। বেশি রড দিয়ে দেওয়া মানে কিন্তু আপনার হয়ে যাবে ওভার রেনফোর্স কংক্রিট।
ওভার রেনফোর্স কংক্রিট কিন্তু কোনোদিনই কংক্রিটের জন্য ভালো নয়, ও কিন্তু আপনার অনেক বেশি করে আপনার স্ট্রাকচারের ক্ষতি করবে। সেই জায়গায় কিন্তু আন্ডার রেনফোর্স কংক্রিট অনেক বেশি স্ট্রাকচারালি স্টেবল। যে কোনো প্রকার যখন ডিজাইন করা হয় সেখানে কিন্তু 1% 2% হলেও আন্ডার রেনফোর্স কংক্রিট বানানো হয়। যে আমাদের একটা ধরুন কংক্রিটের মধ্যে আমার রডের একটা ভাগ থাকে, যে আমাকে 2 থেকে নিয়ে আমাকে 6% পর্যন্ত আমাকে রডের রেশিওটা দিতে হবে। একটা কংক্রিটের ভলিউমের মধ্যে 2 থেকে 6% আমি রড দিতে পারি। এবার আন্ডার রেনফোর্স কংক্রিট কোনটাকে বলবো আর ওভার রেনফোর্স কংক্রিট কোনটাকে? দেন আসবো কংক্রিট করার সময় আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কংক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও। আমার শাটারিং হয়ে গেছে, ছাদে শাটারিং যখনই হয়ে যাওয়ার পরে আপনি দেখছেন পলিথিন বিছিয়ে রড বিছিয়ে ইলেকট্রিক্যাল কন্ডিউট করার পরে আমাকে কংক্রিট করতে যাব, বরাবরই একটা জিনিস মাথায় রাখবেন, ওয়াটার সিমেন্ট রেশিও। মিস্ত্রিদের কাজের সুবিধার জন্য হয়তো বেশি রড দিয়ে দেবেন। একটা ভালো ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকে কিন্তু এই জিনিসগুলো কোনোদিনই করে না যে বেশি করে জল দিয়ে দিলাম, একটু পাতলা পাতলা কংক্রিট হয়ে গেল, নিয়ে এসে ফেলে দিলাম, বাস কাজ কমপ্লিট হয়ে যাবে। ওয়াটার সিমেন্ট রেশিও আমরা অন সাইটে কি করে বার করি? টেকনিক্যালি তো আমরা টেস্ট করে আগে কংক্রিটের ট্রায়াল মিক্স করে বার করতে পারি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে গিয়ে, বাট আমরা অন সাইটে যখন কাজ করি আমরা ট্রায়াল মিক্স করে কাজ করি। কিভাবে ট্রায়াল মিক্স করতে হয়? আপনারা অন সাইটে গিয়ে আমাদের স্ল্যাম টেস্টের একটা ইনস্ট্রুমেন্ট থাকে, আমরা স্ল্যাম টেস্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে গিয়ে আমরা টেস্ট করে দেখতে পারি আমার কি স্ল্যাম্প আসছে। আমাদের প্রপার যেটা আইএস কোডে যেটা স্ল্যাম্প থাকা উচিত সেই স্ল্যাম্পে যদি আপনি কংক্রিট বানান তাহলে কিন্তু আপনার সেগ্রিগেশন হবে না বা আপনার হানিকম, জল বেরিয়ে আসা এই জিনিসগুলো আসবে না। তো সেক্ষেত্রে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওটা কিন্তু একটা ভাইটাল রোল কিন্তু কাজ করে। তো এটাকে আমরা যদি অন সাইটে যদি করি, একটা ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকে কিন্তু সে আপনার ট্রায়াল করে করে প্রথমে একটা ব্যাচ দুটো ব্যাচ যেগুলো আমরা নর্মাল মিক্সিং মেশিন বানাই কাজ করি, তো সেগুলোতে কিন্তু ট্রায়াল করে করে ওই জিনিসটা নিয়ে গিয়ে ওখানে ভাইব্রেটিং করার পরে যদি জল না বেরোয় ও কিন্তু একটা 2 বা 3 বার ট্রায়াল করে কিন্তু আপনার প্রপার ওয়াটার সিমেন্ট রেশিওটা কিন্তু বার করে দিতে পারে। যে আমি যদি 1 বস্তা সিমেন্টের মাল বানাচ্ছি বা হাফ বস্তা সিমেন্টেরই মাল বানাচ্ছি, সেটা আপনি 3-2-1 উপর একটা ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকে কিন্তু এই জিনিসটা আপনার দেখবে। এটা কিন্তু কোনো বিল্ডার দেখবে না। বিল্ডার তো প্রথমে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, বলে আপনার কাছ থেকে কাজের এগ্রিমেন্টটা করে নিয়ে চলে যাবে। এগ্রিমেন্ট তো ওদের এগ্রিমেন্ট বাবা বাবা, মানে সে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। পিডব্লিউডি পাস, এই পাস ওই পাস, নাসা পাস, কত রকমের পাশে যে বিল্ডার দেখলাম আমরা, এগ্রিমেন্টের নামে 2-4টে জিনিস লিখে দিল, এই রড দেবো, এই সিমেন্ট দেবো, এই সব কিছু দেবো। তারপরে দেখবেন কাজ করার সময় আমাদের তো দাদা কিচেনের সিঙ্ক দেওয়ার কথা ছিল না, আমাদের তো স্টেয়ার কেসে গ্রানাইট লাগানোর কথা ছিল না, আমাদের তো কোমোড লাগানোর কথা উচিত ছিল না। আমরা পরের সপ্তাহে আরেকটা ভিডিও আনছি যেখানে ডিটেলসে 10 থেকে 15 মিনিটের উপরে শুধু বাজেট নিয়ে ডিসকাশন করব, যেখানে থাকবে আপনার 1600 টাকাতে কি কি জিনিস আসছে, 1800 টাকা স্কোয়ার ফিট রেটে কি কি জিনিস আসছে, আর 2200 টাকা স্কোয়ার ফিটে কি কি জিনিস আসছে, এটা নিয়ে একটা ডিটেলসে ডিসকাশন করব। এর আগের ভিডিওতে আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করছে যে বাজেটের উপরে, অনলি বাজেটের উপরে একটা বড় ভিডিও আনতে, তো সেটা আমরা আনছি, পরের সপ্তাহে আসছে। এখন এই জিনিসটা যেটা নিয়ে ডিসকাস করছিলাম যে একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে বানাবেন নাকি একটা বিল্ডারকে দিয়ে বানাবেন। বিল্ডার তো অনেক বড় বড় কথা বলে অনেক বড় বড় বিল্ডিংও বানায়, ওদের একটাই কাজ থাকে, ওদের একটাই লক্ষ্য থাকে যে আমাকে এখান থেকে প্রফিট করে নিয়ে যেতে বেরোতে হবে। ওই বিল্ডিংটা কতদিন টিকলো, বিল্ডিং এ কতটা ভালো কাজ হলো, কতটা ভালো সার্ভিস দিল, সেই জিনিসটা ওদের কাজ নয়। কারণ বিল্ডিং এর এগ্রিমেন্ট কাজ করে দিল, বেরিয়ে গেল, ওদের আর কোনো দায়িত্ব থাকে না, দায়িত্বটা তখন পড়ে যায় মালিকের উপরে। তো বরাবরই অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবেন, যদি বিল্ডার দিয়ে করাতেও হয় একটা ইঞ্জিনিয়ারের সুপারভিশন নিয়ে নেবেন। ঠিক আছে, সে মাস গেলে যদি আপনাকে 5000, 7000, 10,000 করেও দিতে হয় আপনি দিন, আপনার কিন্তু লক্ষ লক্ষ টাকার বিল্ডিংটা কিন্তু বেঁচে যাবে। নাহলে দেখবেন এখন এই চারদিকে সব ধসে পড়ছে, ভেঙে পড়ছে, নোনা লেগে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখবেন এখন তো আবার আগেকার মানে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি মানে ইটেরও হকারি হচ্ছে, সবজি মাছ এগুলো বাড়ি বাড়ি হকারি হতো, এখন দেখছি মানে আলাদাই লেভেলের চলছে সব। ইট এখন বাড়ি বাড়ি এসে হকারি হচ্ছে যে কোনো জায়গায়, দাদা 8 টাকা পিস দিয়ে দেবো, 9 টাকা পিস দিয়ে দেবো। একদমই নিতে যাবেন না ওই ইট, প্রপার লোকাল ইঞ্জিনিয়ারের সাথে কনসাল্ট করে নিয়ে গিয়ে তবে ইট দেখবেন। ওই লোকাল দোকানে যারা ওই হকারি করতে আসছে ইটের, ওদের থেকে একদমই নেবেন না। পুরো কিন্তু নোনা ধরে যাবে, নোনা ধরে দেখবেন খসে খসে পড়বে, পুটিও খসে পড়বে, আবার 5 বছর পরে দেখবেন প্লাস্টারও খসে খসে পড়বে। একদম ওই ট্র্যাপে পা দেবেন না, আর চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারকে দিয়ে করার। আমরা নেক্সট যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে ভাইব্রেশন টেকনিক। দেখুন ভাইব্রেশন টেকনিক এগুলো সবাই বিল্ডার জানে, হ্যাঁ একটা ভাইব্রেটর করতে হবে, কত এমএম নিডল ভাইব্রেটর লাগে কেউ জানে? একটা ভাইব্রেটর নিয়ে আসতে নিয়ে চলে এলো, দোকান থেকে কিনলো, লাগিয়ে দিল। ভাইব্রেশনের প্রপার টেকনিক যদি বলতে হয়, একটা ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকে সে কিন্তু ভালোভাবে আপনার ভাইব্রেটিংটা করিয়ে দিতে পারে। বিল্ডাররা তো ভাইব্রেটর নিয়ে চলে আসে, কেউ অনেকে থাকে ইলেকট্রিক্যাল ভাইব্রেটর নিয়ে আসে, অনেকে দেখবেন ওই কেরোসিন তেল দেওয়া মেশিন নিয়ে চলে আসে, আধা টাইম চলে আধা টাইম চলে না, ঢালাই বন্ধ হয়ে পড়ে থাকে। ওইগুলো না করে প্রপার ইলেকট্রিক্যাল ভাইব্রেটর নিয়ে আসতে বলবেন, যাতে করে প্রপার ভাইব্রেটিং হয়। এবং ভাইব্রেটিং অলওয়েজ 35mm নিডল ভাইব্রেটর ইউজ করবেন। অনেকে 50mm, 60mm, 100mm ইউজ করে, মোটেও করতে যাবেন না। 35mm
খুব জোর হলে আপনার 40 mm, ওর বেশি আপনারা উঠতে যাবেন না। 40 mm নিডল ভাইব্রেটর প্রপার আপনার কিন্তু ঢালাইয়ের কংক্রিটটাতে কিন্তু ভাইব্রেটিংটা করতে পারবে। এই ভাইব্রেটিং করতে গিয়ে যে জিনিসগুলো দেখা যায়, একটা ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকে যেভাবে করাবে আর একটা বিল্ডার দাঁড়িয়ে থেকে যেভাবে করাবে, ডিফারেন্সটা দেখুন। একটা বিল্ডার কি করবে, দাঁড়িয়ে আছে সব দাঁড়িয়ে দেখছে খুব ভালো ঢালাই হচ্ছে, দেখবেন সব লেবার গুলো নিয়ে এসে এক জায়গায় ফেললো কংক্রিটটাকে, ওইখান দিয়ে দেখবেন ভাইব্রেটর দিয়ে বিমে 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 পাঠাচ্ছে। ওটা কিন্তু রং টেকনিক, ঠিক আছে। বা এক জায়গায় দুবার তিনবার চারবার, একবার ভাইব্রেটর করে করে চলে গেল, আবার একবার করে করে যাচ্ছে, একদমই রং টেকনিক। এই জিনিসগুলো করার দরকারই নেই, আর করতে যাবেনও না। একটুখানি নলেজে রাখুন, ইঞ্জিনিয়ার হলে তো সে করিয়ে দেবে, তবু আমরা বলে দিচ্ছি একটা জায়গাতে 10 থেকে 12 ইঞ্চি দূরে দূরে একবার করে নিডল ঢোকাবেন, পুরোটা ঢোকাবেন, 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করবেন, তুলে নেবেন। ওই জায়গাতে আর ডবল বার যেন ভাইব্রেটর না পড়ে। 2 থেকে 3 সেকেন্ড, বারবার বলছি মাথায় রাখবেন, 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করে তুলে নেবেন, এবং 10 থেকে 12 ইঞ্চি ডিফারেন্সে যেন পড়ে। এখানে একবার ঢোকাবেন, পরে আবার 6 ইঞ্চি দূরে, একদম ঢোকাতে যাবেন। 10 থেকে 12 ইঞ্চি ডিফারেন্সে একটা আন্দাজ মতো একবার ঢোকাবেন, পরপর পরপর ঢুকে ঢুকে আপনারা চলে যাবেন। তাতে করে কি হবে, প্রপার ভাইব্রেটিং হবে। 2 থেকে 3 সেকেন্ড কেন বললাম, অতিরিক্ত ভাইব্রেটিং হলে, ওভার ভাইব্রেটিং এ আপনার কি সমস্যা হবে। দেখুন কংক্রিট তো পুরো একটা তরল পাঁকের মতো হয়ে রয়েছে। এই জিনিসটাতে আপনারা দেখবেন বেসিক গ্র্যাভিটির যেগুলো, সেগুলো ধরুন আপনার বড় গিট্টিগুলো, 5-8 গিট্টিতে যখন দিচ্ছেন, বড় সাইজের যে গিট্টিগুলো, এগুলোর মোটামুটি আপনার ডেনসিটি ধরে রাখুন 2500। 25 mm গিট্টিতে আপনার 2500 কেজি পার আপনার কিউবিক মিটারে আসবে। তো ওই যে জিনিসটা আসছে এতটা লোড, তো এটা কি হবে, ওভার ভাইব্রেটিং ফলে অতিরিক্ত গ্র্যাভিটির যে আইটেমটা, সেটা আপনার নিচে পড়ে যাবে। তো তাহলে কি হবে, আপনি যদি বেশিক্ষণ ভাইব্রেটরটাকে লাগিয়ে রাখেন, মোটা জিনিসগুলো নিচে চলে আসবে, ওপরে দেখবেন সিমেন্ট বালির স্লারিটা উপরে চলে আসবে। তাহলে কি হলো, কংক্রিটটা আপনার কিন্তু হোমোজিনিয়াস হলো না, প্রপার কম্পোজিট হলো না। নিচের দিকে ভারী দানা পড়ে থাকলো, উপর দিকে হালকা দানা পড়ে থাকলো, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্র্যাক চলে আসার সম্ভাবনা থাকতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। ভাইব্রেটিং কিন্তু শুনতে খুব ছোট জিনিস মনে হলেও, বা অনেকে ঠিক আছে ভাইব্রেটিং করছে, ওইটার কোনো দেখার দরকার নেই, এই জিনিসটা কিন্তু ভুল জিনিস। আপনি যত ভালো সিমেন্ট দিন, যত ভালো টাটা স্টিল লাগান না কেন, ভাইব্রেটিং যদি প্রপার না হয়, ওয়াটার সিমেন্ট রেশিও যদি প্রপার মেনটেন না হয়, আপনার কংক্রিটের কিন্তু 20 থেকে 30% পর্যন্ত কিন্তু আপনার স্ট্রেংথ কিন্তু আপনার ডাউনে আসতে পারে। যেটা আপনারা টেস্ট করে দেখি পরে, কংক্রিটের কিউব যেটা টেস্ট হয়, তো ওটাতে কিন্তু আপনার 10 to 30% পর্যন্ত কিন্তু আপনার স্ট্রেংথ কিন্তু কম আসতে পারে। এই জিনিসটা কিন্তু ভাইটাল রোল প্লে করে। এবার বলে দেয় দাদা, এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে শাটারিং রিমুভিং। শাটারিং করার সময় তো দেখে নেবেন ফার্স্ট কথা, যে আমার বিম যখন বানাচ্ছি, বিমে দেখবেন আপনি 1.5 থেকে 2 ফিটের মধ্যে যেন একটা মেন পোস্ট থাকে, ঠিক আছে। তাতে করে আপনার ভাইব্রেটিং করুন, কিছু করুন, সেক্ষেত্রে ছাদ ঝুলে পড়া, বেঁকে যাওয়া, এই জিনিসটা হয় না। শুধু বিমের কথা বলছি, বিমে 1 থেকে 2 ফিটের মধ্যে যেন ভার্টিক্যাল সাপোর্ট থাকেই থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। নিচে অনেকে মেঝে রাফ ঢালাই না করে শাটারিং করে দেন, তাদের জন্য একটা উপদেশ, নিচে কিন্তু যদি শাটারিং না করেন, বড় বড় তক্তা পাওয়া যায়, রানার তক্তা বলে যেগুলোকে, সেইগুলো দিয়ে তার উপরে কিন্তু আপনারা খুঁটিগুলো দেবেন, তাহলে ওই পয়েন্ট লোড যেটা আসবে সেটা কিন্তু আপনার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ওই বাঁশটা লোড পেয়ে কিন্তু বসে যাওয়ার চান্স থাকে। এবার আসবো শাটারিং রিমুভিং। কংক্রিটের স্ট্রেংথ গ্রেন করতে অ্যাজ পার সিভিল ইঞ্জিনিয়ারিং IS 456 বলছে আমাকে 28 দিন টাইম দিতে হবে, এবং 28 দিন কিউরিং করে যেতে হবে টানা। অনেকে দেখবেন 10 দিন 15 দিন, দাদা 15 দিন হয়ে গেছে, উপরে তো জল আছে, আমরা খুলে দিই না, খুলবেন না। আপনি হয় 28 দিন রাখুন, মিনিমাম আপনি 21 ডেজ রাখুন। 21 ডেজে আমার 70% স্ট্রেংথ গেইন করে যায়। 21 ডেজের পরে কাজ করতে দিন। অনেকে আবার বলে দাদা নিচে তো আমার শাটারিং খুলছি না, উপরে কাজ করি না, করার কোনো দরকার নেই, একদমই কিছু করার দরকার নেই। শুধুমাত্র শাটারিং এ যেদিন ঢালাই হবে তার পরের দিন উপরে গিয়ে জলটা স্ট্যাক করার আগে আপনাদেরকে কি করতে হবে, স্টার্টারটা বানিয়ে নিতে হবে। স্টার্টার কি জিনিস একটুখানি নেটে দেখে নেবেন, বা আমরা ফটোতে দিয়ে দিচ্ছি স্টার্টার কি জিনিস, দেখিয়ে দেবো এখানটাতে। স্টার্টার করলে পরবর্তীকালে কলামের পয়েন্টিং ঠিকঠাক, লাইন অ্যালাইনমেন্ট এগুলো ঠিক থাকে। তো স্টার্টার করে নেওয়াটা জরুরি, না হলে পরে কিন্তু ওই জয়েন্ট ঠিকঠাক থাকবে না। কলামে অনেকে জয়েন্ট দেয় না, ছাদটা ঢালাই হয়ে গেল যখন, রডের মাঝখানে একটা কিন্তু কি দিতে হয়, ঠিক আছে। তো ওই কি মানে KEY, কি লক, তো ওই লকটা জায়গাটা অনেকে দেখবেন ইট গুঁজে রেখে দেয় না, রাখলে হবে না, ওই ইটটাকে গুঁজে রেখে পরের দিন তুলে নিতে হবে, বার করে নিতে হবে, তবে কিন্তু কলামের স্টার্টারটা প্রপারলি কি হবে ওই রডের খাঁচার ভেতরে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এইবার কি করবেন, আপনি জল দেওয়ার আগে 24 থেকে 30 ঘন্টা পরে জল দেওয়া স্টার্ট করবেন, কারণ সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম কিন্তু আপনার 30 মিনিট থেকে 10 ঘন্টা। 10 ঘন্টা হয়ে যাওয়া মানে কিন্তু সিমেন্ট সেট হয়ে গেল, ওর পরে কিন্তু ও আর কিন্তু নেবে না। এবার আরো 10 ঘন্টা গ্যাপ দিন, দিয়ে আপনি জল পুরো ফুল স্ট্যাক করে দিন, ঠিক আছে। 100 mm থেকে 200 mm আপনি জল স্ট্যাক করে দিন। তার আগে পারলে স্টার্টারটা করে নেবেন, আউটসাইডে একটা বাউন্ড। তো আপনারা চেষ্টা করবেন 21 দিনের আগে ছাদের উপরে কাজ স্টার্ট না করার, ঠিক আছে। আর যদি ভালো হয় 28 দিন প্রপার রেখে তারপরে ছাদের উপরে কাজ স্টার্ট করুন, এবং তারপরে আপনি ঢালাই করুন। যাদের খুব অতিরিক্ত দরকার 15 দিনের মধ্যেই আমাকে শাটারিং খুলতে হবে, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি শাটারিং খুলে দিন, কিন্তু আবার আপনাকে পোস্ট কিন্তু বিমের তলায় তলায় আপনাকে কিন্তু পোস্ট সাপোর্ট আবার এগেন দিতে হবে, যেটা আমরা প্রপার কোম্পানিতে করি, দেখবেন জ্যাক পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু জ্যাকের কিন্তু আপনি লিভার ঘোরালে কিন্তু আবার উপর দিকে আস্তে আস্তে প্রেসারটা দিতে পারে। সেই জিনিস তো পাওয়া যায় না লোকাল কন্ট্রাক্টরের কাছে বা বিল্ডারের কাছে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নর্মাল বাঁশের বা বল্লির যেগুলো পোস্ট থাকে সেগুলোকে কোনোভাবে ভালো করে বিমে সাপোর্ট দেওয়া।
ঠিক আছে, এটা করতে বলিনি কিন্তু বা সাজেস্ট করি, এটা বললাম যাদের একদমই কোনো রাস্তা নেই 15 দিনের মধ্যে খুলতে হবে, এটা তাদের জন্য শুধুমাত্র। এটা আবার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ধরে নেবেন না, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস 28 দিন পরেই খুলুন শাটার। নেক্সট আসবো কিউরিং। কিউরিং একটুখানি জাস্ট ডিসকাস করেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। প্রত্যেকটা সিমেন্টের একটাই ক্যাটাগরি, যে কোনো কোম্পানির সিমেন্ট নিন না কেন, অনেকে বলবে দাদা এই সিমেন্টটা ভালো, এই কিচ্ছু নয়, সিমেন্ট 28 দিন কিউরিং করতে হয়। যদি না পারেন মিনিমাম 21 দিন কিউরিং করবেন, তার চেয়েও যদি না পারেন 15 দিন করবেন। ওই 2 দিন জল দিয়ে দিলাম প্লাস্টার। তো কিউরিং এ আপনাদের মেন যে জিনিসটা মাথায় রাখতে হবে, 28 দিন কিউরিং চোখ বন্ধ করে, সে ব্রিকওয়ালের হোক, প্লাস্টারের হোক, আর ঢালাইয়ের হোক। এটা আমাদের নর্মাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অ্যাজ পার আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং কোড বলুন, বুক বলুন, যাই বলুন। অনেকে দেখবেন প্লাস্টার করার পরে 3 দিন জল দিয়ে শেষ হয়ে গেল, এটা একদমই করতে যাবেন না। অনেকে দেখবেন প্লাস্টার করছে, সকালে এসে হেল্পার কি করলো, পুরো একদম ফ্লোর বানিয়ে একদম সুন্দর করে মশলা বানিয়ে ফেললো, ওই জিনিসটা বিকেলবেলাকে গিয়ে প্লাস্টার করছে, একদম ভুল হচ্ছে কিন্তু, এটা মাথায় রাখবেন। সকালে যে প্লাস্টারটায় জলটা দিয়েছে বালি মশলাটায়, আপনাকে একটু আগে কি বললাম যে সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিটস আর ফাইনাল সেটিং টাইম 10 আওয়ার্স। তাহলে এই যে সেটিং টাইমটা 10 ঘন্টাটা, যে মানুষটা সকালবেলা 6টার সময় ওই বালি মশলাটায় জল দিল, ওইটা যখন বিকেলবেলা সন্ধ্যেবেলা 6টার সময় 7টার সময় গিয়ে করছে, ওটা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা হয়ে যাচ্ছে। ওই মশলাটা কিন্তু চলবে না, ওটা পুরো ওয়েস্ট মশলা, ওটাকে ফেলে দিয়ে অন্য কোনো বাড়ির অন্য কোনো বেদরকারি কাজে ওটাকে ইউজ করতে পারেন, ওটাকে ইউজ করবেন না। দরকার পড়লে আপনারা একটু একটু বানান, একটু একটু কাজ করুন। জল যখনই দিয়ে দিলেন তার থেকে কিন্তু আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে কাজ করে নেওয়ার, সেটা কিন্তু একদম উপযোগী। এই জিনিসগুলো বিল্ডাররা কিন্তু জানেন না। বিল্ডার ওই আপনার থেকে প্রজেক্ট নিল, আপনিও দিয়ে দিলেন, প্রচুর বড় বিল্ডিং করেছে, কলকাতায় এই করেছে, ওখানে 10 তলা বানিয়েছে, আপনি ওইভাবে বিল্ডারকে তো দিয়ে দিলেন। এই নলেজ গুলো কিন্তু ওই বিল্ডারটা দাঁড়িয়ে থেকে কাজ করাবেন। এই জিনিসগুলো কিন্তু আপনি যাকে দিয়েই কাজ করান না কেন, সে কিন্তু আপনার ইঞ্জিনিয়ারটা এসেই কিন্তু এইগুলো ফলো করবে। হ্যাঁ জানি মিস্ত্রিরা নিজের বুদ্ধিতেই চলে, নিজের হিসাবেই চলে, ইঞ্জিনিয়ার আরে 10 দিন বললে 5 দিন তো শুনবে, সেইটুকুই বা কম কোথায়। আর ইঞ্জিনিয়ারকে যদি ডাইরেক্ট কাজ দিতে পারেন সেটা তো আরো ভালো ব্যাপার, সে কিন্তু এই জিনিসগুলো জানবে বা যতটা পারবে চেষ্টা করবে বলার জন্য। বা তাকে আপনি যদি বলেন জোর গলায় যে এই জিনিসটা তো তুমি ভুল করছো, সে কিন্তু বলতে পারবে না যে না আপনি ভুল বলছেন। এই জিনিসগুলো নলেজটা নিয়ে নিন আমাদের থেকে, দিয়ে আপনার ইঞ্জিনিয়ারকে বা মিস্ত্রিকে বা আপনার বিল্ডারের কান ধরে কি দরকার আছে। তো আবারও বলছি, বাড়ি ওই গ্র্যাজুয়েট পাস বিল্ডারকে না দিয়ে একটা বাড়ির পাশের যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে বা আর্কিটেক্টকে দিয়ে বাড়ির ঠিকাটা ওকে দিন, 1800 টাকা স্কোয়ার ফিট হোক বা 2000 টাকা স্কোয়ার ফিট হোক, ওকে দিয়ে করান, কাজটা ভালো হবে।